স্মৃতি হয়ে শুধু পড়াবে। কিন্তু আয়ান যদি তোমাকে টপকে অর্ডারটা নিয়ে আসে তাহলে তোমার কোনো চান্সই নেই। আয়ান কিছু প্রমাণ করার আগে আমি প্রমাণ করে দেখাবো। আমি আয়ানের যে কি অবস্থা সেটা কি জানিস? কি অবস্থা, কি হয়েছে? ওর তো চাকরিটা চলে গেছে। কি না, মানে চাকরি যায়নি, ওই ডিমোশন হয়েছে। গ্রামের এক এক লোকের এক এক ধরনের মন মানসিকতা। তোমাকে নিয়ে এটা সেটা বলতে পারে, মন খারাপ হবে না তো? হবে, কিন্তু তুমি তো আমার সাথে আছো, তুমি সামলে নেবে, আমার বিশ্বাস আছে। কি ব্যাপার, এভাবে হাসছো কেন? কিছুক্ষণ আগেও তোমার গ্রামে যাওয়া নিয়ে কত দুশ্চিন্তা ছিল, এখন সব নিমিষেই দূর হয়ে গেল। ভেবে দেখলাম চিন্তা করে কোনো লাভ নেই। তোমাকে বিয়ে করেছি, গ্রামে যখন থাকতেই হবে তখন তো ভেবে কোনো লাভ নেই, তাই না? আচ্ছা শোনো, আমার কিন্তু সব গোছানো শেষ। মাল নেওয়ার গাড়ি কখন আসবে? আসবে, সময় মতো আসবে। তার আগে তুমি বলো, হঠাৎ কি এমন হলো যে তুমি গ্রামে যাওয়ার জন্য পাগল হয়ে গেলে? পাগল হব কেন? তুমিই না বললে সকালবেলা রওনা হওয়ার কথা, তাহলে তো আর বেশি সময় নেই, গোছগাছ করতে হবে না? আবার ভেবে দেখো তো, তুমি গ্রামের পরিবেশে মানিয়ে নিতে পারবে কিনা। পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। ভালোভাবে চিন্তা ভাবনা করে ডিসিশন নাও যে তুমি গ্রামে যেতে রাজি আছো কিনা। বললাম তো আমি রাজি আছি, কিন্তু তুমি এত বারবার জিজ্ঞেস করছো কেন বলো তো? কারণ আমি জানি তুমি কেন রাজি হয়েছো। তুমি রাজি হয়েছো যাতে আমি মনির কাছ থেকে দূরে থাকি, মনির ছায়াও যাতে আমাকে স্পর্শ করতে না পারে। যদি সেটাও হয় তাহলে সমস্যা কোথায়? আমি কি তোমার স্ত্রী হিসেবে এটা চাইতে পারি না যে তুমি মনির কাছ থেকে দূরে থাকো? অবশ্যই পারো, কিন্তু তোমার এই চাওয়ার মাঝে সন্দেহ আর অবিশ্বাস মিশে আছে। আমি যে তোমাকে বললাম আমার আর মনির প্রতি আগের অনুভূতি কাজ করে না, তুমি সেটা বিশ্বাস করতে পারছো না। কিভাবে বিশ্বাস করব? একটু আগেও তুমি মনির কথা যেভাবে নাচছিলে। আমি তোমার কথা ভেবেই মনিকে সাপোর্ট দিয়েছিলাম। মনি তোমার জন্য যা করেছে, তোমার মনির প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু তুমি কি করলে? আমাকে দিয়ে মনিকে অপমান করে বাসা থেকে বের করে দিলে। ছি তুতুল, ছি। আমি না বুঝতে পারছি না, মনি চলে যাওয়ার পর থেকে তুমি কেন এরকম আচরণ করছো? মনি চলে যাওয়াতে তোমার কেন এত কষ্ট হচ্ছে? কারণ আমি কাজটা একদম ঠিক করিনি। মনি যাওয়ার আগে যে কথা বলে গেছে তার প্রতিটা শব্দ আমার কানে বাজছে। তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমাদের সম্পর্কের ডিকশনারিতে মনির নামটা দেখতে চাই না। ওকে ফাইন, দেখবে না তুমি, শুনবে না তুমি মনির নাম, কিন্তু আফসোস আমার একটাই, তোমার মা মনির প্রতি যে অন্যায় করেছে সেটা তুমি জেনেও মুখে কুলুপ এঁটে বসে আছো। একটা মেয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাচ্ছে তোমার মায়ের চক্রান্ত আর তোমার নীরবতায়। সাগর, তুমি ভুলে যেও না যে আমি তোমার স্ত্রী, আর আমার আম্মু এখন তোমারও আম্মু, আর আমার আম্মুর সম্মান রক্ষা করার দায়িত্ব তোমার। জানি, আর সেই সম্মান রক্ষা করার জন্যই আজকে আমি তোমার কথায় মনির সাথে দুর্ব্যবহার করে ওকে এখান থেকে বের করে দিয়েছি। তবে মনি যেতে যেতে যে কথাটা বলে গেছে সেটা মনে রেখো, তোমাকে ঠিকই আজকের এই দিনের জন্য শাস্তি পেতে হবে। কি ব্যাপার, আমার টি শার্টটা কোথায় গেল? মনে যে কোথায় কি রাখে। কি হয়েছে? এই এই যে আমার অর্ধাঙ্গিনী দেশ বড় ক্রিকেটার মাস্টামি জুনিয়র চলে এসেছে, আসো। এইসব এখানে কেন? কি করছো? তোমাকে বরণ করছি। ও সরি সরি, তোমার জন্য লাল গালিচা বেছানো উচিত ছিল, এটা তো সম্ভব হয়নি, তাই জামা কাপড় বিছিয়ে রাখছি। পছন্দ হয়নি না?
তুমি বাচ্চা পোলাপানদের মতো কেন করতেছ আমার একটু বলবা? ও আমি বাচ্চাদের মতো করছি? ওকে সরি, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমি সবকিছু তুলে নিচ্ছি। আচ্ছা আচ্ছা শান্ত, আমি করতেছি, প্লিজ। ডোন্ট টাচ মি মনি, খবরদার তুমি আমাকে ছোবে না। কি আশ্চর্য, আমি কি দোষ করলাম? ও হ্যাঁ, তাই তো। তুমি আবার দোষ করতে পারো নাকি? তুমি তো মহামানবী, মহীয়সী, যে কোনো ভুল করতেই পারে না। কেন অন্যের রাগ আমার উপরে দেখাইতেছো? শাট আপ মনি। অন্যের রাগ মানে কি বলতে চাও তুমি? আয়ান, আমি দাদিজনের কাছে শুনছি তোমার অফিসে। আমি বাড়িতে এসে কোন অফিসের কথা শুনতে চাই না। কিন্তু অফিসের রাগ বাড়িতে এসে আমার প্রতি ঠিকই ছাড়তেছো। মোটেই না। এখন কয়টা বাজে? কয়টা বাজে তুমি বাড়িতে ঢুকেছো? এটাকে সংসার করা বলে? কোথায় ছিলে তুমি তখন? স্টেডিয়ামে গেছিলাম, কাজ ছিল। বাবা, খুবই ভালো। তুমি স্টেডিয়ামে যাবে ঠিক আছে, কিন্তু মোবাইলটা নিয়েছিলে সাথে? নিছি। কেন? আমার খোঁজ নিয়েছিলে সারাদিন একবারও? কোথায় আছি, কেমন আছি, কি করছি? খোঁজ তো তুমিও নাও না আয়ান। বলো, নিছিলা? প্রশ্নের জবাবে প্রশ্ন করবে না মনে। কেন? প্রশ্নের উত্তরটা কি তোমার জানা নাই? উত্তর? এই তো আরেকটা মহামূল্যবান কথা বলছো। উত্তর দেওয়ার দায়িত্ব শুধু আমার একার, খোঁজ নেওয়ার ঠেকা শুধু আমার একা, তাই না? কি ব্যাপার, কথা বলছে না কেন? বলো, সব ঠেকা আমার। আয়ান, আমি জানি তোমার মন মেজাজ ভালো নাই, কিন্তু আমি আরেকটা কথা আবারও বলতেছি, অন্য জনের রাগ আমার উপর প্লিজ ছাড়বা না। আরেকজনের রাগ ঝাড়লাম কোথায়? আমি তোমাকে তোমার ব্যাপার নিয়ে প্রশ্ন করেছি। সারাটা দিন তুমি আমার একটা বার খোঁজ নাও না। 19 থেকে 20 হলো অভিমান করে বসে থাকো, কথা বলো না আমার সাথে। কেন? তুমি তো বিয়ের আগে এমন ছিলে না। ঠিক একই কথা আমিও বলতে পারি আয়ান। বিয়ার আগে তো তুমি এমন ছিল না। আমারে কোনোদিনও তুমি ছোট করে কথা বলো নাই, অবহেলা করো নাই। কেউ না বুঝলেও আমি বিশ্বাস করতাম আয়ান অন্তত আমারে বুঝবো। কিন্তু এখন আমার ভিতর থেকে সেই বিশ্বাসটাও নইরা গেল আয়ান। আমি কিন্তু এখনো প্রশ্নের জবাব পাইনি। তোমার তো তোমার কাছেই আছে আয়ান, নিজের একটাবার জিজ্ঞেস করো না। কি বলতে চাও তুমি? তুমি যে বললা যে আমি সারা দিন তোমার কোনো খোঁজ খবর নেই নেই, কিন্তু আয়ান আমি কি পরিস্থিতিতে ছিলাম সেটাকে তুমি একটা বারের জন্য হলেও জানতে চাইছো? তুমি তো খুব ভালো করেই জানতে আয়ান যে আজকে আমার তদন্ত কমিটির সামনে দাঁড়াইতে হয়েছে, রাহেলা আন্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলতে হয়েছে। আমারও তো আজকের দিনে তোমার সাপোর্টটা দরকার ছিল, করছিলা সেটা তুমি? না না, আমি করিনি, কারণ আমি তোমাকে সাপোর্ট দেওয়ার মতো অবস্থায় নেই মনি। তারপরে হয় আমার জীবনে যত কিছুই হোক না কেন, দাদিজানের কাছে যখন আমি তোমার অফিসের কথা শুনছি, আমি কিন্তু ঠিকই তোমার কাছে সুইট আসছি তোমার সাথে কথা বলার জন্য। হ্যাঁ, এসে আমাকে ধন্য করে দিয়েছো, সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু তোমার সান্ত্বনার কোনো প্রয়োজন আমার নেই। তুমি যেমন নিজের লড়াই একাই করতে শিখে গেছো, তেমনি আমিও আমার নিজের লড়াইটা একা করতে শিখে গিয়েছি। চলো। আয়ান, কই যেতেছো তুমি? সেটা তোমাকে বলার প্রয়োজন মনে করছি না। কিন্তু আয়ান, তোমার সাথে কথা আমার এখনো শেষ হয়নি। কিন্তু তোমার সাথে আমার কথা বলা শেষ। আসলে শব্দটা কথা হবে না, হবে ঝগড়া। কারণ এখন কেবল তোমার সাথে আমার ঝগড়াই হয়, কথা হয় না। তার চেয়ে ভালো আমরা কেউ কারোর সাথে কথা না বলি। আয়ান, দুনিয়ার সবাই আমার বিরুদ্ধে গেল, আমি একা লড়তে পারবো আয়ান। কিন্তু তুমি যদি আমার পাশে না থাকো, আমি নিজের কাছে নিজে হারিয়ে যাবো আয়ান। তুমি প্লিজ আমার হাতে দিও না, আমার হাতে দিও না। সোয়াদ সাহেব, সবকিছু একদম ফ্যান্টাস্টিক আছে। আরে ক্ষেত থেকে উঠে আসা একটা মেয়ে মনি সেই রাহেলা বেগমকে বিপদে ফেলবে?
কখনোই না। উল্টো কি হলো, তার নিজের ক্যারিয়ারটা ডোবালো। সরি আম্মা, সন্তান হয়েও আজ তোমার কথা আমাকে লুকিয়ে লুকিয়ে রেকর্ড করতে হবে। যারা বলে বিবেক থাকা ভালো, তারাই আসলে ভুল বলে। বিবেক থাকা মানুষগুলো কোনোদিনই সুখী হয় না, কোনোদিনই না। আচ্ছা, আমি আপনাকে পরে ফোন দিচ্ছি, কেমন? ওকে, রাখছি। কি রে মা তুতুল, ঘুমোসনি এখনো? সাগর কোথায়? সাগর বেডরুমে কাপড় গোছাচ্ছে। তার মানে কি কালই তোরা চলে যাচ্ছিস? হ্যাঁ আম্মু, সাগর গাড়ির জন্য বলে দিয়েছে। আর ব্যবসাটা যেহেতু গ্রামে চালাতে পারবো, তাই আর মানা করিনি। না করবি কেন মা? বিয়ের পর মেয়েদের আসল ঠিকানা শ্বশুরবাড়ি, সবকিছু শ্বশুরবাড়ি। এটা কেমন নিয়ম আম্মু বলো তো? মেয়েরা যেখানে জন্মেছে, বেড়ে উঠেছে, সেই বাড়ি কিনা তার পর হয়ে যাবে, এটা আমি মানি না। এই বাড়ি আমার আসল ঠিকানা। দুনিয়ার যেখানেই থাকি না কেন আম্মু, তুমিই আমার আসল পরিচয়। আরে আমার লক্ষ্মী মেয়েটা, আমি তোর পাশে একটু বসি। শোন, এটা তোর আম্মুর বাড়ি। তোর যখনই মন চাইবে, আম্মুকে দেখতে ইচ্ছে করবে, এ বাড়িতে আসতে ইচ্ছে করবে, সাথে সাথে চলে আসবি। এ বাড়ির দরজা সবসময় তোর জন্য খোলা। শ্বশুর বাড়ি চলে যাবি, কোথায় মায়ের সঙ্গে একটু বেশি করে সুখ দুঃখের গল্প করবি, তা না তোর সমস্ত মনোযোগ এই মোবাইলের মধ্যে। না না আম্মু, তেমন কিছু করছি না, কাস্টমারদের সাথে একটু কথা বলছিলাম। আচ্ছা, মোবাইলটা এইভাবে রেখেছিস কেন? মনে হচ্ছে যে তুই আমাদের দুজনের কথা রেকর্ড করছিস। রেকর্ড করব কেন? তুমি না শুধু শুধুই সন্দেহ করো। তারপরও সাবধানের মার নেই মা। আয়নও তো প্রমাণ সংগ্রহ করার জন্য লুকিয়ে লুকিয়ে আমার কথা রেকর্ড করার জন্য এসেছিল। ও তো জানে না ওর মতো এরকম 500 আয়ানকে ঘায়েল করতে আজকে রাহেলা বেগম হয়েছে আমি। তাই নাকি? আয়নও প্রমাণ জোগাড় করতে এসেছিল? হ্যাঁ, কিন্তু আমিও একেবারে হাতে নাতে ধরে ফেলেছি। এমন অপমান করেছি, কিন্তু তাই বলে ভাবিস না যে আমার পেটের সন্তানকে আমি সন্দেহ করব। তুতুল, নতুন সংসারে যাচ্ছিস, খুব ভালো থাকিস, লক্ষ্মী হয়ে থাকিস, সবার মন জুগিয়ে চলিস মা। থাকতে পারবি তো আমাকে ছেড়ে? না চাইলেও তো থাকতে হবে, কিছুই করার নেই। আচ্ছা, আজকে এসব ইমোশনাল কথা বাদ দাও তো, তার থেকে বরং আমি তোমাকে একটা মজার কথা শোনাই। মজার কথা বলবি? কি মজার কথা বলবি বল। সন্ধ্যার পর পর মনি আমাদের বাড়িতে এসেছিল। মনি এসেছিল? কি ফ্যান্টাস্টিক! তাই তো ভাবছিলাম কি ব্যাপার, মনির কোনো সারা শব্দ পাচ্ছি না কেন। আচ্ছা, তারপর কি হলো? এসে মামা বাড়ির আবদার শুরু করলো, বলে কিনা আমাকে প্রমাণ জোগাড় করে দিতে হবে, তাও আবার তোমার কাছ থেকে। কিসের প্রমাণ? কার বিরুদ্ধে প্রমাণ? তোমার বিরুদ্ধে। ওর নিষিদ্ধ হওয়ার ব্যাপারে প্রমাণ জোগাড় করতে এসেছিল। কত বড় সাহস দেখ মেয়েটা! স্টুপিড মেয়ে, আমার সন্তানকে ব্যবহার করছে আমার বিরুদ্ধে, তা আবার প্রমাণের আশায়। সেদিন আয়নও এসেছিল চুপি চুপি আমার কথা রেকর্ড করতে। কি ভাবে ওরা নিজেকে? ওরাই চালাক আর আমরা সব। আম্মু, এত উত্তেজিত হচ্ছ কেন? তোমার নিজের মেয়ের উপর ভরসা নেই তোমার? থাকবে না কেন, আছে তো। তুমি জানো না আম্মু, মনিকে এমন অপমান করেছি, অনেক কষ্ট পেয়েছে। বিশেষ করে সাগর যখন ওকে বাড়ি থেকে জোর করে বের করে দিল। বলিস কি? সাগর ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছে? ফ্যান্টাস্টিক! তুই সাগরকে বলবি আমি ওকে একটা গিফট করব, দামি মোবাইল, যৌতুক হিসেবে না, এটা একটা উপহার। সেটা না হয় দিও, কিন্তু তার আগে বলো তুমি মনিকে কোন বুদ্ধিতে ফাঁসিয়েছো? কেন? সেটা জানার জন্য তোর এত আগ্রহ কেন?
আমার কাছে যদি তুমি গোপন ব্যাপার শেয়ারই না করতে পারো, তাহলে আমাকে তো লক্ষ্মী সোনা জাদুগুলো কেন বলো? তাহলে কি এগুলো শুধু অভিনয়? না রে মা, তুই আমাকে ভুল বুঝিস না। আসলে আসল কথাটাই তো আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছি আম্মু। দেখো, আমি কালকে থেকে নতুন একটা সংসারে গিয়ে সংসার করব। শ্বশুরবাড়ি কত ধরনের লোকজন থাকবে, মনির মতন কত খ্যাত মানুষেরাও থাকবে। একটু যদি চালাকি না করি তাহলে তো পদে পদে বিপদে পড়তে হবে। এটা অবশ্য ঠিক বলেছিস। আচ্ছা শোন, খুব গোপন কথা কিন্তু, আমরা জানতাম মনি কখনোই ফিক্সিং এ রাজি হবে না। আবার তার গুড পারফরমেন্সের কারণে তাকে দল থেকে বাদও দেওয়া যাবে না। তাহলে কি উপায়? উপায় একটাই ছিল, ডোপ টেস্টের রক্তে পজিটিভ। তারপর বিগ বস এমন একটা ওষুধ দিল যেটা খাইয়ে দিলে রক্ত হয়ে যায় নেশাখোরদের মতো, একেবারে প্রফেশনাল নেশাখোর। ব্যাস, আমিও সেই ওষুধটা খুব ছলে বলে কৌশলে আয়নকে দিয়েই খাইয়ে দিলাম। আয়ন বেচারা তো টপ করে গিলে ফেললো জিনিসটা, মানে আমার প্রস্তাবটা সে বিশ্বাস করে ফেললো। সে নিজ হাতে মনিকে সেই ওষুধটা খাইয়ে দিল। ব্যাস, কি হলো? ফলশ্রুতিতে মনি জাতীয় দলে চান্স পেল ঠিকই, কিন্তু ডোপ টেস্টের রেজাল্টের কারণে সে হয়ে গেল 5 বছরের জন্য নিষিদ্ধ। মনিকে বুঝিয়ে দিয়েছি যে এই রাহেলা বেগমের সঙ্গে লাগতে এলে পরিণাম কি হয়। সে আমার মনে কষ্ট দিয়েছিল। আমার মেয়ে তুতুল তার চোখে পানি এনেছিল, তোর সঙ্গে ছলনা করেছিল, যার প্রতিশ্রুতিতে তাকে আমি এই কষ্ট দিয়েছি, শাস্তিটা দিয়েছি। তুই এবার খুশি? হ্যাঁ আম্মু, আমি খুব খুশি এটা জেনে যে তুমি মনিকে কিভাবে ফাঁসিয়েছো। ও নিশ্চয়। হ্যাঁ সোয়াদ সাহেব, আছে কোনো আপডেট? আচ্ছা, আমি আর তোমার লক্ষ্মী সোনা হয়ে থাকতে পারলাম না আম্মু। আমি তোমার বিশ্বাসঘাতক সন্তান। আমাকে তুমি আর কখনো ক্ষমা করো না, কখনো না। আমি আমার অফিসে বলে, আমার কোম্পানিতে বলে তোমার চাকরির ব্যবস্থা করছি আয়ান। আপনি ভাবলেন কি করে আপনার দেওয়ার চাকরি আমি করব? ভবিষ্যতে আমাকে এই ধরনের কোনো প্রস্তাব দেবেন না। শেষমেশ রাহেলা ম্যাডামের সাথে যুদ্ধ আমি হারিয়ে গেলাম, আর এই হারার মানে হইতেছে মাশরাফি জুনিয়র একটা নেশাখোর।